সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্যের বিষয় হচ্ছে শীতে কিশোর কিশোরীদের ত্বকের যত্ন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শকদেরকে শুভেচ্ছা। তাই দর্শকদেরকে নতুন বছরে আমি একটা ছোট্ট টিপস দিতে চাই, সেটি হচ্ছে নিউ স্টার্ট। নিউ স্টার্টে যে 8টি শব্দ আছে এটি কিন্তু ওয়েলনেসের 8টি পিলার। আর এই 8টি পিলার যদি আমরা মেনটেন করি, আমরা শুরু করি এই নতুন বছরে, আমরা পুরো বছর জুড়ে থাকবো ফিট অ্যান্ড ফাইন, এবং সেই সাথে আমাদের সেলফ কেয়ার রিচুয়ালটি কিন্তু ফুলফিলড হবে। তাই সংক্ষেপে বলছি, নিউ মানে এনতে হচ্ছে আমরা নিউট্রিশনটাকে এনশিওর করব, এবং সেই নিউট্রিশনটার জন্য হয় ফার্ম ফ্রেশ, আমরা একটু আল্ট্রা প্রসেস জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করব। আর ইতে আমরা এক্সারসাইজ, এটাকে আমরা একটু ব্যালেন্সের সাথে করব, যে আমাদের বডি আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে যতটুকু পারমিট করে সেভাবেই করব। ওয়াটার ইনটেক করব, আমাদেরকে হাইড্রেটেড থাকতে হবে। আর এসতে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করব, কারণ মনের যে শান্তি প্রশান্তি পিস এটাকে ইগনোর করা যাবে না, এটাকে প্রায়োরিটি দিতে হবে। আর ফ্রেশ এয়ার, আমরা একটু নেচারে সময় স্পেন্ড করার চেষ্টা করব, যদি আমাদের সম্ভব না হয় একটু বারান্দায় বসে দু চোখ যেদিকে যায় একটু জানালা দিয়েও তাকাতে পারি প্রকৃতিকে, গাড়িতে যাওয়ার সময় আমরা একটু প্রকৃতি উপভোগ করতে পারি। আরতে আমরা হচ্ছে রেস্টটাকে প্রায়োরিটি দেব, মানে সেটা হতে হবে কোয়ালিটি রেস্ট, কারণ রেস্টের মাধ্যমে আমাদের হরমোনাল যে চেঞ্জগুলো আসে এগুলো ব্যালেন্স থাকে। আর লাস্টে যেটি হচ্ছে নাম্বার 8 টি, ট্রাস্ট ইন দ্য অলমাইটি, আমাদেরকে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং গ্র্যাটিটিউড থাকতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের যে অ্যাচিভমেন্ট আমাদের যে গোল এগুলোকে আমরা ফুলফিল করতে পারবো। কিশোর কিশোরীদের ত্বকের যত্ন কেমন হওয়া উচিত সেই বিষয়টি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটু জানতে চাই, নতুন বছরে তাদের শুরুটা আসলে কিভাবে করা উচিত? এই সময়টাতে আমরা যেটাকে 13 থেকে 19 বলি, একটা কিন্তু বডিতে চেঞ্জেস আসে। আর এখন যেহেতু নতুন বছর একটু উইন্টার দিয়ে শুরু হয়, শীতেও আসে প্রকৃতিতে চেঞ্জ। এই যে দু ধরনের পরিবর্তন, তাদের বডির ইন্টারনাল স্কিনের পরিবর্তন এবং এনভায়রনমেন্টাল চেঞ্জ, তো এই সময় যদি তারা স্কিন কেয়ারটা ঠিকমতো অ্যাডাপ্ট না করে, তাহলে হবে কি তাদের যে স্কিন ইস্যুগুলো আছে বা হেয়ার ইস্যুগুলো আছে এগুলো কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। এবং সে কারণে এই যে সেলফ কেয়ার স্কিন হেয়ার কেয়ারটা এই উইন্টারে তাদের জন্য হতে পারে পরবর্তী জীবনের একটা স্টেপ, এবং সেই সাথে তাদের এতগুলো যে চেঞ্জ আসে সেটির জন্য একটা প্রোটেকশন, এবং যে ডিজিজগুলো হবে বা স্কিন ডিজিজগুলো হয় সেগুলোর জন্য প্রিভেনশন। টিনেজারদের যখন 10 বছর 12 বছর অর্থাৎ প্রিটিন এইজে যখন তারা থাকবে, তখন আসলে প্রিকশনগুলো কিভাবে তারা নিতে পারে? যখন চাইল্ডহুড সময়টা তাদের স্কিনটা কিন্তু সফট সাপল থাকে, হেয়ার থাকে স্মুথ, এবং টেক কেয়ারটা হয় বাবা মার মাধ্যমে, প্যারেন্টস গাইডেড টেক কেয়ার। যখন তারা প্রিটিন মানে 10 থেকে 12 তারপরে 13, এই সময়টাই কিন্তু তাদের একটু নিজেদের যত্ন নিতে শুরু করে। তো সেক্ষেত্রে তাদের স্কিন এবং হেয়ার ইস্যুসগুলো দেখা দেয়, অ্যাকনে, আনওয়ান্টেড হেয়ার, ওয়েট পুট অন, স্ট্রেসের জন্য মানসিক সুস্থতা, এই সমস্যাগুলো দেখা দেয়। এই পরিবর্তনগুলো কেন হয়? প্রথমত আমি যেটি বলি যে উইন্টার, এখন যেহেতু শীত, আমাদের ড্রাইনেস সবখানে ড্রাই, কোল্ড ড্রাই এয়ার, ইনডোরের এয়ারও কিন্তু ড্রাই, এবং ড্রপ হয় কি টেম্পারেচার এবং হিউমিডিটি। এর ফলে তাদের যে স্কিনের ময়েশ্চার আছে এটা কিন্তু হারায়, তাদের ব্যারিয়ার ফাংশনটা লস হয় যদি তারা প্রোটেক্টেড না থাকে, তারা সানস্ক্রিন ব্যবহার না করে, ময়েশ্চারাইজার ব্যবহার না করে, ঠিকমতো ক্লেন্স না করে। এরপরে আসে যে হরমোনাল চেঞ্জ। হরমোনাল চেঞ্জের কারণে তাদের অয়েল গ্ল্যান্ডটা থাকে হাইপার অ্যাক্টিভ, তখন সেবাম প্রডিউস হয় এবং ব্রণ দেখা দেয়। এ কারণেই বলা হয় কিন্তু 96% টিনেজাররা অ্যাকনে সাফারার। এটি শুধু সামারে না, মানে পুরো বছর জুড়ে, এবং উইন্টারও দেখা দেয়। উইন্টারও কিন্তু অ্যাকনে হওয়ার আরও কারণ আছে, কারণ তারা ময়েশ্চারাইজারটা হয়তো ভুল ব্যবহার করে অথবা ময়েশ্চারাইজার ব্যবহারই করে না। আর ময়েশ্চারাইজার যখন ব্যবহার করে না তখন সিবাসিয়াস গ্ল্যান্ড আরও ইরিটেটেড হয়ে আরও বেশি অয়েল প্রোডাক্ট প্রডিউস করে, এবং তারা যদি ঠিকমতো ক্লিন না করে পোরটাও ক্লগ হয়ে যায়, দেখা দেয় অ্যাকনে।
এরপরেও টিনেজে এই উইন্টারে কেন তাদের ত্বক এবং হেয়ারের যত্ন নিতে হবে, তার কারণ হচ্ছে যে এতে তাদের কনফিডেন্সটা কিন্তু বুস্ট হয়। কারণ যখন তারা স্কিনটা ফ্ললেস থাকবে, তাদের হেয়ার ঠিক থাকবে, ফ্রিজি থাকবে না, তখন তারা মানসিকভাবে নিজেদেরকে অনেক ভালো ফিল করবে, সোশ্যালি, পার্সোনালি, এবং তারা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায় সে সময়ও। এর পরবর্তীতে তারা এখন যদি একটা সেলফ কেয়ার রিচুয়াল শুরু করে, পরবর্তীতে অ্যাডাল্টহুডে তাদের কিন্তু কোনো কমপ্লিকেশন দেখা দেবে না, তাদের স্কিন হেয়ার থাকবে একেবারেই নারিশড এবং হেলদি। টিনেজার যারা রয়েছে তাদের যে অ্যাকনির প্রবলেমটা হয়, এই অ্যাকনির কারণে হোক বা অসচেতনতা, দুদিক থেকে চিন্তা করে কিন্তু তারা সানব্লক ইউজ করতে চায় না। আপনার কাছে একটু জানতে চাই, এই বয়সে সানব্লক ইউজ করাটা কতটুকু গুরুত্বপূর্ণ? সানব্লক হচ্ছে আমাদের একটা প্রোটেক্টিভ শেল্ড। এটি একদিক দিয়ে যেমন স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে, আমাদের স্কিনকে আল্ট্রাভায়োলেট রে থেকে প্রিভেন্ট করে, হাই এনার্জি ভিজিবল লাইট থেকে প্রিভেন্ট করে, সেই সাথে ইনফ্রারে। আর আপনি একটু খেয়াল করে দেখুন, টিনেজাররা কিন্তু প্রত্যেকটা রে এবং এক্সপোজারের সংস্পর্শে থাকে। তাদের আউটডোর স্পোর্টস থাকে, সুইমিং পুলে তারা সুইমিং করে, তাদের যেহেতু কো কারিকুলাম, আফটার স্কুল এবং কলেজ এনরোলমেন্টগুলো থাকে। এরপরে তারা হচ্ছে যেটি হয় যে অনেকটা সময় স্ক্রিন টাইম স্ক্রল করে, সেখান থেকে ইনফ্রারে আসে, এবং অনেকে কিন্তু একটু একটু রান্নাও করে, তো কুকিং রে আসে, তো প্রতিটা রেতে তারা এক্সপোজড হয়। এতে হয় কি, তাদের ব্যারিয়ার ড্যামেজ হয়, পিগমেন্টেশন দেখা দেয়, টোনটা আনইভেন হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে তারা প্রোটেকশন হিসাবে ভুল সানস্ক্রিন ব্যবহার করে। তাদের স্কিন যদি অয়েলি থাকে, সেক্ষেত্রে তারা যদি কোনো গ্রিজি সানস্ক্রিন বা ক্রিম বেস সানস্ক্রিন ব্যবহার করে, পোর ক্লগ হয়, এবং তাদের পোরে যে ডার্ট থাকে, পলিউশন থাকে, এগুলো মিলে তাদের ইরিটেট করে হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ডকে। এবং অনেক সময় তারা সানস্ক্রিন মানে ডাবল ক্লেন্সিং, টিনেজাররা তো কিছু ভুল করেও থাকে, ডাবল ক্লিনজিং। এবং ডাবল ক্লিনজিংয়ের ক্ষেত্রে এই অয়েলি স্কিনে এবং ব্রন স্কিনে তারা অয়েল দিয়ে ক্লিন করে। আচ্ছা, তো কি হলো, এই অয়েল কিন্তু এক্সট্রা একটা লেয়ার তৈরি করলো, পোরটাকে তো ক্লিন করছে না, বরং সিবাসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে আরও বেশি সেবাম প্রোডাকশন করতে। শুধু তাই না, যদি একটু মাইল্ড অ্যাকনে থাকে, সেখানে হয় ব্যাকটেরিয়ার সংক্রমণ, কারণ তখন তো এটা একটা ফেভারেবল এনভায়রনমেন্ট হয়ে যায়। এবং শীতে তারা আরেকটা যেটা ভুল করে থাকে, যে অনেক সময় ওভার ময়শ্চারাইজড করে ফেলে, আর হাইপে চলে, ট্রেন্ডের অনেক প্রোডাক্ট ব্যবহার করে, সেগুলো তাদের স্কিনেরকে অ্যাডজাস্ট হয় না এবং ব্রনটাকে বাড়িয়ে দেয়। এবং ব্রন হওয়ার পরে তারা সেটাকে পপ আউট করে, পিক করে, টাচ করে, এবং ভাবে যে এভাবে টাচ করে, এবং অনেক সময় তারা কিন্তু নিজেরাই গুগল, চ্যাট জিপিটির মাধ্যমে ট্রিটমেন্ট করতে চায়। এতে হয় কি, ব্রন আরও গ্রেড খারাপ হয়ে যায়, ডিটোরিয়েট করতে থাকে, এবং কখনো হয়তো ব্রনটা ভালো হয়ে যেতে পারে, একটা ব্রন ভালো হলো, নতুন একটা ব্রন তৈরি হলো, এবং পরবর্তীতে তাদের অ্যাডাল্টহুডে তারা কী নিয়ে সাফার করে, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন এবং স্কার। এবং এই স্কার রিমুভ করা কিন্তু ভীষণ কঠিন। ডাবল ক্লিনজিং বলতে আসলে আমি কি দুবার মুখ ধুবো, নাকি আসলে একবার ক্লিনজার, আরেকবার হয়তো কোনো একটা অয়েল বেস কোনো কিছু দিয়ে আমি মুখটাকে ক্লিন করব? এটার প্রসেসটা আসলে কি? বেসিক স্কিন কেয়ারের একটা স্টেপ হচ্ছে ক্লিনজিং। এটা আমরা মর্নিং টাইম এবং নাইট টাইম স্কিন কেয়ারে করি। মর্নিং টাইম স্কিন কেয়ারে আমরা ত্বকের ধরনানি ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করি। ডাবল ক্লিনজিংয়ের স্টেপটা বেশি জরুরি হয় রাতে। আচ্ছা, তো রাতে সাধারণত সারাদিন আমাদের স্কিন তো একটু প্রোটেক্টিভ মোডে থাকে, সেজন্য আমরা সান প্রোটেকশন ইউজ করি, বা দিনে যদি কোনো ইভেন্ট করি, বা বিকেলেও যদি আমরা কোনো ইভেন্ট, বা রাতেও যদি কোনো ইভেন্ট করি, আমরা কিন্তু মেকআপ ব্যবহার করি। তো এগুলো রিমুভের জন্য ডাবল ক্লিনজিংটি জরুরি। তো সেক্ষেত্রে ডাবল ক্লিনজিংয়ের ফার্স্ট স্টেপ, যাদের স্কিন অয়েলি তারা মাইসেলার ওয়াটার, যাদের স্কিনটা নর্মাল তারা কোনো মিল্ক পেস্ট ক্লেন্সার বা লোশন ইউজ করবে, এবং যাদের স্কিন একটু ড্রাই তারা ক্রিম বেস্টও করতে পারে, বা তারা মাইসেলার ওয়াটারও করতে পারে, কারণ মাইসেলার ওয়াটার যে কোনো স্কিনের জন্য একেবারেই পারফেক্ট এবং অনুকূল। এটি দিয়ে ফেসটাকে ক্লিন করে এরপরে ত্বকের ধরন অনুযায়ী কোনো ফেস ওয়াশ দিয়ে তারা সেকেন্ড টাইম মানে সেকেন্ড স্টেপে ফেসটাকে ক্লিন করবে, 1 মিনিট ধরে সার্কুলার মোশনে মাসাজ করবে, যেন যতটুকু মানে ফার্স্ট স্টেপের ক্লিনজিংয়ের যেটুকু ইম্পিউরিটিস বা ডার্ট থাকে সেটির জন্য রিমুভ হয়, পোরটার জন্য একেবারে ক্লিন হয়, ব্রিদিংয়ের জন্য, এবং রাতের বেলা রেস্ট রিপেয়ারের জন্য স্পেস থাকে, এবং পরবর্তীতে আমি যে স্টেপগুলো মেনটেন করব, অর্থাৎ সেরাম, ময়শ্চারাইজার বা স্লিপিং মাস্ক ব্যবহার করব, সেটির জন্য এটা একটা বেস তৈরি করে দেয়। আচ্ছা, অনেকে বিভিন্ন ধরনের তেল ইউজ করে ফেসটাকে ক্লিন করার জন্য, সেটা মেকআপ রিমুভ করার জন্যই হোক অথবা
নাইট কেয়ারের একটা পার্ট হিসেবেই হোক, যেমন অলিভ অয়েল দিয়ে ফেস ক্লিন করছে বা নারকেল তেল দিয়ে ফেসটাকে ক্লিন করছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এটি কি আসলে স্কিনের জন্য ভালো? কোকোনাট অয়েল, অলিভ অয়েল এগুলো লাইট চেইন ফ্যাটি অ্যাসিড, মানে সিঙ্গেল চেইন অয়েল, কিন্তু এগুলো স্ক্যাল্পের জন্য ভালো, বা আপনি যদি বডি ম্যাসাজ করতে চান সেটির জন্য ভালো। আমি সবসময় একজন ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে অয়েলটাকে ফেসে ব্যবহার করার ক্ষেত্রে আমি অ্যাভয়েড করতে বলি, কারণ এটা আমাদের পোরকে ক্লগ করে, আমাদের যে বিল্ড আপগুলো আছে সেগুলোর সাথে এক্সট্রা একটা বিল্ড আপ তৈরি করে। আর যাদের স্কিন এক্সট্রা ড্রাই, সুপার ড্রাই, তারা হয়তো কোকোনাট অয়েল বা অলিভ অয়েল খাঁটি ব্যবহার করতে পারে, কিন্তু এরপরেও দেখা যায় কি তাদের ক্ষেত্রেও একনে বা এই প্রবলেমগুলো দেখা দেয়, কারণ এগুলো অনেক সময় অথেন্টিক হয় না, আবার স্কিনের ক্ষেত্রে এই অয়েলটা অ্যাডজাস্ট হয় না। সেক্ষেত্রে আমরা এই অয়েল বা দিয়ে তৈরি কোনো ডার্মোকসমেসিটিক্যাল ক্লিনজিং প্রোডাক্ট ব্যবহার করতে পারি, যেখানে ত্বকের সাথে অ্যাডজাস্ট করবে, ব্যারিয়ারকে রিপেয়ার করবে এবং ত্বকের জন্য অনুকূল পার্সেন্টেজে কনসেন্ট্রেশনে এই অয়েলের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে থাকে। সেরাম ব্যবহার করা, আমরা সবাই জানি যে 20 বছর বয়সের পর থেকেই অধিকাংশ টাইমে দেখা যায় যে ছেলে মেয়ে সবাই বিভিন্ন ধরনের সেরাম ইউজ করছে। টিনেজার যারা রয়েছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেরাম আসলে কোনটা? টিনেজাররা অনেক সময় হাইপে এবং ট্রেন্ডে থাকে, দেখা যায় যে নিয়াসিনামাইড, রেটিনল, হাইলোনিক অ্যাসিড, যে ধরনের সেরাম তারা পাচ্ছে, যে তারা পার্সেন্টেজ বা কনসেন্ট্রেশনটা চিন্তা করে না। আর এই ধরনের অ্যাক্টিভ এবং এই জায়গাটা কিন্তু অনেকে একটু কনফিউজড হয়ে যায়, বিভিন্ন রিলস দেখে, সোশ্যাল মিডিয়া থেকে বা গুগল দেখে তারা কিন্তু যত ধরনের সিরাম দেখছে সব কিন্তু একবারে তারা অ্যাপ্লাই করছে স্কিনের উপরে। তারা মানে টু মেনি লেয়ারিং, তারা লেয়ারিংটাও করছে, সাইক্লিংটাও করছে। মানে টিনেজারদের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে লেস ইজ মোর অ্যান্ড মেক স্কিন কেয়ার রুটিন সিম্পল। সেক্ষেত্রে সেরামের ক্ষেত্রে যদি বলিস, আমাদের স্কিন কেয়ারের যেটা লেয়ার সবসময় হতে হবে থিনার টু থিকার। আর টিনেজারদের জন্য কিন্তু সিঙ্গেল লেয়ারই এনাফ, মানে ফেস ক্লেন্সার, তারপর একটা সিঙ্গেল লেয়ারে ময়শ্চারাইজার, আর দিনের বেলা হলে এর মাঝখানে স্যান্ডউইচ টেকনিকের সানস্ক্রিন। তো হাইলোনিক অ্যাসিড সিরাম টিনেজারদের জন্য সুইটেবল, কারণ এটি স্কিনের ওয়াটার রিটেইন করে, ময়েশ্চার রিটেইন করে, ব্যারিয়ার রিপেয়ার করে, স্কিনকে রাখে প্ল্যাম্পড, হাইড্রেটেড এবং প্রোটেক্টেড। এছাড়া নিয়াসিনামাইড সেরাম যদি তারা ব্যবহার করে ম্যাক্সিমাম 2 to 3%, কারণ 10% নিয়াসিনামাইড সেরামও পাওয়া যায়। আচ্ছা, তারা এতটুকু জানে না, তারা এই যে হাই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টযুক্ত সেরাম ব্যবহার করে স্কিনকে করে ইরিটেটেড এবং সেন্সিটিভ। এছাড়াও রেটিনলেরও একটা হাইপ আছে, যে তাদের মা খালারা রেটিনল ইউজ করছে, বা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা ইউজ করছে, ইনফ্লুয়েন্সরা ইউজ করছে, তারা এটির অ্যাড করছে। তো সেক্ষেত্রে রেটিনল টিনেজারদের জন্য আমি বলি বিগ নো, এটা আফটার 20-25 পরে ব্যবহার করাই ভালো। হ্যাঁ, তবে অনেক সময় ব্রন বা ব্রনের স্পটের জন্য ডার্মাটোলজিস্টরা টার্গেট এরিয়াতে একটু মাইল্ড পার্সেন্টেজের রেটিনল ব্যবহার করতে বলে, তবে সেটা ডার্মাটোলজিস্ট প্রেসক্রাইব অনুযায়ী। আচ্ছা, অর্থাৎ রেটিনলটা হচ্ছে টিনেজারদের জন্য নট ম্যান্ডেটরি। আচ্ছা, বিশেষ করে আর্লি টিনেজার জন্য তো না, কারণ 13 to 15 আর্লি টিনেজার, 15 to 17 হচ্ছে মিড। জি, আমরা টিনেজারদের স্কিন কেয়ার নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন। সবার প্রথমে যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ত্বক ভালো রাখতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ও ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। ভিটামিন এ আছে সাধারণত গাজর, মিষ্টি কুমড়া এবং পালং শাক, এই ধরনের শাকসবজিতে আছে ভিটামিন এ, যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজিংয়ে বেশ ভালোই হেল্প করে। এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার, বিভিন্ন বীজযুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন, বিশেষ করে কাঠবাদাম। WHO কাঠবাদামকে বিশ্বের 1 নম্বর খাবার হিসেবে আখ্যায়িত করেছে। কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট, যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে। বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেল্লা দেবে।
এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে, তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবারযুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন। এবং অনেকেই আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন, যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমার কথা শুনতে অবাক লাগলো, এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাওয়ার। আমরা যেহেতু বাঙালি, এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী। আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে। এর পাশাপাশি আপনি বিভিন্ন দুগ্ধ জাতীয় খাবার, বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন, পনির রাখতে পারেন, যেটা কিনা আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি, এছাড়াও আপনি টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে পারেন। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে টিনেজারদের আরও কিছু প্রবলেম দেখা দেয় একটির পাশাপাশি, সেটা হচ্ছে তাদের অ্যালার্জিক বিভিন্ন প্রবলেম হয় বা অ্যালার্জিক অ্যাটাক হয়, সেটি সম্পর্কে একটু জানবো। টিনেজারদের অ্যালার্জির ক্ষেত্রে এটি প্রোডাক্ট থেকে যেমন হয়, ড্রাগ থেকেও হতে পারে, ডাস্ট থেকেও হতে পারে। প্রথমত ফুডের কথা বলি। ফুড অ্যালার্জি যখন হয়, যেমন সাধারণত ডাক, বিফ, প্রন, নাটস, এগুলো থেকে তাদের অ্যালার্জিগুলো হয়। এবং এই অ্যালার্জিতে বডিতে যেমন র্যাশ আসে, ব্রিদিং ডিফিকাল্টিস দেখা দেয়, অনেক সময় কিন্তু এটি ভয়াবহ রূপে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হয়। এরপরে আসি যে প্রোডাক্ট, কারণ তারা তো প্রোডাক্ট বিভিন্ন রকম মানে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, সেগুলো ফ্রেগ্রেন্স এবং ইনগ্রিডিয়েন্ট থেকেও অ্যালার্জি হয়। সেখানে দেখা যায় যে চোখ চুলকাচ্ছে, চোখ থেকে পানি পড়ছে, স্নিজিং হচ্ছে, র্যাশ তো হচ্ছে, অনেক সময় র্যাশটা ব্লিস্টারের মতো হয়ে যায়। আরেকটা, এখন যেহেতু উইন্টার, সেখান থেকে ফেব্রিক অ্যালার্জি হয়, সাধারণত উল অ্যালার্জি, এবং অনেক সময় ফেব্রিকের ডাই থেকেও তাদের অ্যালার্জি হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের উলেন কাপড়টাকে অ্যাভয়েড করা, আর যদি কোনো ওয়ার্ম ক্লথ পরে তার নিচের জন্য একটা কটন লাইনিং এবং একটু লুজ, খুব টাইট ফিটিং ড্রেস যেন না পরে। এতে শুধু অ্যালার্জি না, বডি অ্যাকনেও কিন্তু দেখা দেয়। অর্থাৎ যাদের সেন্সিটিভ স্কিন তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিশোরীদের স্কিন কেয়ার আসলে কেমন হওয়া উচিত এবং কী কী ধরনের সিরাম, কী কী ধরনের ক্লিনজার তারা ব্যবহার করবে সে সম্পর্কে একটা স্পষ্টত ধারণা আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আবার, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ, অনেক ভালো লাগলো সকলের সাথে থাকতে পেরে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা আর্থ্রাইটিস যেটাকে বলি, যেটা শীতের সময় বা ঠান্ডা ওয়েদারে বেড়ে যায়, হ্যাঁ, এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। দেখা গেছে যে আমাদের এই সময়টায় ব্লাড সার্কুলেশন কম হয়, ব্লাড মানে একটু ক্লট হয়ে যায়। এছাড়া আমাদের শীতের সময় কিন্তু অ্যাক্টিভিটিস কমে যায়। আমরা মনে করি যে একটু ঠান্ডা ওয়েদার, বাইরে যাব না, সো আমরা দেখা যায় যে কম্বল বা ইয়ের মধ্যে থাকার চেষ্টা করি, যার কারণে জয়েন্টের ভিতর নিউট্রিশনটা কম পৌঁছে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো একটু শীতে বেড়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।